ভুয়ার রুম থেকে কেমন যেন আহ উহ ব্যথা পাচ্ছি তো সাহেব, এই ধরনের শব্দ আসতেছে। শব্দটা কেন যেন বেড়েই চলেছে। এদিকে আমার স্বামী আরিয়ান রুমে নাই। কিছু না বলেই সে বের হয়ে চলে গেছে। শুধু এইটুকু শুনেছি, বুয়াকে বলল, দরজাটা আটকিয়ে দাও। এরপর কিছুক্ষণ পরেই ভুয়ার রুম থেকে এই ধরনের বাজে শব্দ আসতে চলেছে। মনে হচ্ছে বুয়ার রুমে কেউ আছে। ঠিক তখন রাত 10টা বাজে। আমার স্বামী আরিয়ানের সাথে প্রায় ঝগড়া হয়। আজকে রাতেও অনেক ঝগড়া হয়েছে। এই জন্য সে রুম থেকে বেরিয়ে চলে গেছে। কোথায় গেছে কিন্তু সে বলে যায়নি। আমার কিছুটা সন্দেহ হতে লাগলো। আমার স্বামী আবার বুয়ার রুমে যায় নাই তো? আবার মনে মনে ভাবলাম, সামান্য বুয়ার রুমে কেন যাবে সে? তার দিকে কান না দিয়ে আমি সোজা আমার রুমে আবার চলে আসলাম। রুমে এসে আমার স্বামী আরিয়ানকে কল দিই, কিন্তু সে কল ধরে না। যতবার কল দিই ততবার কলটা কেটে দেয়। সত্যিই এখন খুব চিন্তা হচ্ছে। এত রাতে কোথায় যেতে পারে আমার স্বামী আরিয়ান? এই নিয়ে অনেকক্ষণ ভাবতে লাগলাম। আমাদের বিয়ে হয়েছে আজ 10 বছর। বাবা মার পছন্দর ছেলে ছিল আমার স্বামী আরিয়ান। আমার নাম ফারজানা। বাবা মায়ের অনেক আদরের ছোট্ট মেয়ে ছিলাম। আমাদের বিয়ের 5 বছর খুব ভালোভাবে কেটেছিল। আমাদের একটা ফুটফুটে কন্যা সন্তানও আছে। কন্যা সন্তানের নাম আয়াত। দেখতে ঠিক ওর বাবার মতনই হয়েছে। আর বাবাকে ছাড়া কিছুই বোঝে না। কিন্তু আমার স্বামী আরিয়ান ইদানিং খুব চেঞ্জ হয়ে গেছে। কিন্তু কেন সেটা আমি বুঝতে পারছি না। একটুতে একটু হলেই আমার সাথে অনেক ঝগড়া করে। আর শুধু বলে, তুই তোর বাপের বাড়িতে চলে যা। তোকে আমার আর সহ্য হচ্ছে না। আমার মেয়ে আয়াত আমাদের এই ঝগড়া দেখে শুধু কান্না করে। আমি ওর সামনে আমার স্বামী আরিয়ানকে বলি, দেখো মেয়েটা কিন্তু বড় হয়ে যাচ্ছে। এর সামনে কিছু বলো না আমাকে। তোমার দুটো পায়ে ধরি। তোমার যা মন চায় তুমি আমায় একা যখন পাবে তখন বইলো। এতে তোমায় কোনো বাধা দেব না। অন্তত এই মাসুম বাচ্চার সামনে কিছু বলো না আমাকে। তবুও কোনো কথা শুনল না। তার যত রাগ মেয়ের সামনেই বলে যাচ্ছে আর বিশ্রী ভাষায় গালি দিচ্ছে আমাকে। তবুও আমার মেয়েকে কিছু বুঝতে দেই না। ওর সামনে সব সময় আমি হাসি খুশি থাকি। কারণ আমাদের আয়াতের বয়স মাত্র 6 বছর চলে। ইদানিং আমার মেয়েকেও আর সহ্য হয় না। যদি ওর বাবাকে বলে, বাবা বাজার থেকে এটা নিয়ে এসো আমার জন্য, উল্টো রাগ দেখায় মেয়ের প্রতিও। একটা সময় এই মেয়ের প্রতি অজ্ঞান ছিল আমার স্বামী আরিয়ান। কিভাবে একটা মানুষ এতটা চেঞ্জ হতে পারে সেটা ভাবতে পারছি না। যে মানুষটার আমার প্রতি এতটা ভালোবাসা ছিল, টেক কেয়ার ছিল, অথচ তার ভিতরে এখন কিছুই নাই। এখন আমি শুধু তার কাছে শুধুমাত্র ডাস্টবিন। একটা ডাস্টবিনের যতটা মূল্য আছে তার থেকেও আমার কোনো মূল্য নেই এই বাড়িতে। অনেক খারাপ ব্যবহার করে, তবু আমি কিচ্ছু বলি না। আর একটা কারণ আছে, আমার বাবা মা এতটা ধনী ছিল না, যেটা বলে মধ্যবিত্ত ফ্যামিলি। অনেক আশা এবং আকাঙ্ক্ষা নিয়ে পাশের গ্রামের একটা ছেলের সাথে বিয়ে দেয়। সেই ছেলেটা আর কেউ না, আমারই স্বামী আরিয়ান। এরপর আমাদের বিয়েটা যখন হয়ে যায়, কিছুদিনের মধ্যে আমরা ঢাকাতে চলে যাই। কারণ আমার স্বামী আরিয়ান চাকরি ঢাকায় হয়। আর সেখানে থাকতে হবে। বাসায় সব কাজ আমি করতাম একটা সময়। আমার স্বামী বলল, তোমার এত কাজ করতে হবে না। এত কাজ করলে তুমি অনেক অসুস্থ হয়ে পড়বে। আমি তখন বললাম, দেখো বাসার কাজ তো আমি করব। ওই সময় আমাকে অনেক ভালোবাসতো আমার স্বামী আরিয়ান। এত দ্রুত একটা মানুষ কিভাবে চেঞ্জ হয় হয়তো আমার জানা ছিল না। যে মানুষটা আমাকে ছাড়া আর কিছুই বুঝতো না, সে মানুষটা এখন আমাকে দেখলেই সহ্য করতে পারে না। যখন আমরা গ্রামে ছিলাম একদম নিঃস্বার্থভাবে ভালোবাসতো আয়াতের আব্বু। আজ সেই মানুষটা এতটা বদলে গেছে, ভাবলেই অনেক কষ্ট হয়। যখন একটা মানুষ সব কিছু পেয়ে আবার হারিয়ে যায়, আমার জানা মতে এর থেকে আর বড় কোনো কষ্ট নাই ওই মানুষটার জীবনে। শুনেছি ইদানিং নাকি অফিসেও যায় না আরিয়ান ঠিকভাবে। কোথায় কি করে বেড়ায় সেটা যদি জানতে চাই আমারই বলে, তোর বাবার টাকা দিয়ে আমি চলি নাকি? এত কৈফিয়ত তোকে দিতে পারবো না। তোর যদি ভালো না লাগে তোর বাবার বাড়িতে চলে যেতে পারিস। যদি কিছু বলি আমার সাথে ভীষণ খারাপ ব্যবহার করে। আর মেয়েটা সব সময় আমার কাছে থাকে। কারণ আয়াত এখনও অনেক ছোট, কিন্তু কিছুটা বোঝে। আর বলে, আম্মু, আব্বু এখন পচা, আমাকে আদর করে না আগের মতো, কিছু কিনে দেয় না। আমার কিছু চাই না আম্মু, কিন্তু তোমাকে অনেক বকা দেয়। আব্বু যখন তোমাকে বকা দেয় তখন আমার খুব খারাপ লাগে আম্মু।
আম্মু এমন কেন করে? কেন বলতে পারো? সব সময় তোমার সাথে খারাপ ব্যবহার করে। তখন আমার মেয়ে আয়াতকে বলি, আম্মু তুমি এখন ছোট, এগুলো বোঝো না। আর এগুলো তোমার শুনতে হবে না। যখন এগুলো প্রশ্ন করে তখন আমি আমার আর কিছু বলার ভাষা হারিয়ে যাই। চোখ দিয়ে অঝরে পানি পড়তে থাকে। এতটুকু মেয়ে কিভাবে আমার কষ্টটা বোঝে? প্রতিদিনের মতো আজকেও আমাদের ঝগড়া হয়েছিল। এর আগেও অনেক কথা শুনেছিলাম বুয়ার বিষয় নিয়ে। আমি ওইগুলো কান দিতাম না। মানে ভাবতাম কখনো এই কাজ আরিয়ান করতে পারে না। এরপর যখন ভুয়ার রুমের সামনে থেকে চলে আসলাম, কিন্তু রুমে এসে ভাবলাম কাজটা আমি ঠিক করি নাই। ভুয়ার রুমে ঢোকার দরকার ছিল। এমন বিশ্রী আওয়াজ কিভাবে আসতে পারে বুয়ার রুম থেকে? যেহেতু বুয়া একা থাকে, আমি আবার পুনরায় বুয়ার রুমের সামনে গেলাম। আবার একই সাউন্ড শুনতে পাই। সাহেব ব্যথা পায় তো, আস্তে করেন। আর একটা কথা বলে রাখি, এই বুয়াটা আমাদের বাসায় নতুন এসেছে। বয়স 20 বছর হবে, কিন্তু দেখতে অনেক সুন্দর। দেখে মনে হবে না সে এই বাড়িতে কাজ করে। তার চালচলন, ঘোরাফেরা, কাপড় চোপড় পরার ভাব দেখলে মনে হবে না যে সে এই বাড়িতে কাজ করে। আর এগুলো কে কিনে দেয়, এত দামি দামি পোশাক? আমি যদি কখনো বুয়াকে জিজ্ঞেস করি তুমি এই পোশাক কোথা থেকে পাও, বুয়া আমাকে বলে আমি কিনে নিয়ে আসি। কেন ম্যাডাম, কোনো সমস্যা হয়েছে? ফারজানা বলে, না, এমনিতেই জিজ্ঞেস করলাম। বুয়ার নাম ছিল তাসলিমা। আমি তাসলিমাকে বললাম, তোমার তো বেতন দেয় তোমার স্যার 5,000 টাকা। আর যে পোশাক পরে আছো এর দাম তো অনেক। খুব জানতে ইচ্ছে করে এত দামি দামি পোশাক কোথায় তুমি পাও? তাসলিমা আমার কথায় কোনো জবাব দেয় না, শুধু বলে আমার বন্ধু আছে, সে আমাকে গিফট করে। সে অনেক বড় বাড়িতে কাজ করে তো। আচ্ছা যাই হোক, তার সাথে আমি আর কথা বাড়ালাম না। এইভাবে দিন দিন বুয়া আরও নিত্য নতুন পোশাক পরতে থাকলো। তবুও আর কিছু জিজ্ঞেস করিনি। আর হ্যাঁ, আমার স্বামী একটু রাত করে বাসায় ফিরতো। ওই সময় আমি বেশিরভাগ ঘুমাইয়া যেতাম আর তাসলিমা জেগে থাকতো। আমি তাসলিমাকে বলে দিতাম তোমার স্যার আসলে খাবার দিও। ভাবে আস্তে আস্তে আমার মনে হয় তাদের ভেতর একটা সম্পর্ক গড়ে উঠেছে, যেটা কখনো আমি বুঝতে পারি নাই। এবার চলে আসেন তাসলিমার ঘরের সামনে। এই সাউন্ডটা হয় কেন? এরপর তাসলিমাকে আমি ডাক দিলাম। তাসলিমা আমার কথা সাড়া পেয়ে উত্তর দিল, জি ম্যাডাম, আপনি আমাকে ডেকেছেন? হ্যাঁ তাসলিমা, তুমি একটু বাইরে আসবে? জি ম্যাডাম, আপনি একটু অপেক্ষা করুন, আমি আইতাছি। তখনই হয়তোবা ফিস ফিস করে কাকে যেন কি বলতেছে। থাক ওইদিকে, আমি আর কোনো কান দিলাম না। তাসলিমা কিছুক্ষণের মধ্যে রুম থেকে বের হলো। তখন তাসলিমাকে বললাম, আচ্ছা তোমার রুমে কিসের এত শব্দ ছিল? একটু বাজে শব্দ? আসলে দুঃখিত ম্যাডাম, আপনি শুনতে পেরেছেন। আমি বুঝতে পারি নাই। আসলে একা থাকি তো, ভালো লাগে না। মাঝে মধ্যে অনেক সময় নিজের ভেতরে একাকিত্ব ফিল করি। একটু বাজে ভিডিও দেখছিলাম। ফারজানা তখন জিজ্ঞেস করলো, সত্যি তুমি ভিডিও দেখছিলে নাকি অন্য কিছু করছিলে? তওবা ম্যাডাম, আমি কিছু করছিলাম না। আমি শুধু ভিডিও দেখছিলাম। আচ্ছা যাই হোক, সাহস করে রুমের ভেতরে আর গেলাম না। ওখান থেকে আবার চলে এলাম। সত্যি আজকে আমার মাথাটা এত পরিমাণ ব্যথা করতেছে, আমি আর কোনো কিছু ভাবতে পারছি না। এদিকে আয়াতের আব্বু রুমে আসতেছে না। যেই তাসলিমার রুম থেকে চলে আসলাম, কিছুক্ষণের মধ্যে আয়াতের আব্বু রুমে চলে আসলো। তখন আয়াতের আব্বুকে বললাম, তুমি কোথায় ছিলে এতক্ষণ? ও মা, আমি প্রশ্ন করার মধ্যে দেখলাম সে আজকে উত্তেজিত হলো না। বলল, কোথাও ছিলাম না আমি, একটু বাইরে ছিলাম। ফারজানা তখন বলল, সত্যি বলতেছো তো? আচ্ছা বাবা, আমি মিথ্যা বলবো কেন? আজকে সত্যিই আরিয়ানকে অন্যরকম দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তোমাকে মিথ্যা কথা বলবো কেন বলো? কিন্তু কিছুতেই আমি বিশ্বাস করতে পারছি না। তার চোখ মুখ দেখে তো বুঝতে পারছি না সে সত্যি কথাটা বলতেছে আমাকে। আর এতটা ভালো ব্যবহার করতেছে, মনে হচ্ছে ঠিক যেন আমার সেই আগের আরিয়ান। কিছুক্ষণের মধ্যে আমাকে সে আবার বলল, কি রান্না করেছো আজকে? আমি তখন বললাম, কেন ভুলে গেছো? আমি তো রান্না করি না। আরে না, আমি তো ভুলি নাই, তবুও মন চাইলো শুনতে। তারপরও রাতের মেনুটা কি আজকে? ফারজানা তখন আরিয়ানকে বলল, আজকে শিং মাছের ঝোল আর ডাল করেছে ভুয়া। ও আচ্ছা, তাসলিমা বুয়া কোথায়? দেখছি না তো। তখন ফারজানা বলল, ওর কি খুব প্রয়োজন? আরে না, তুমি বেশি বোঝো। আমি কিছু বললেই তো তুমি মনে করো বেশি বুঝি। আশ্চর্য। না এমনিতেই, ওকে দেখছি না তো,
এই কারণে বললাম। ফারজানা মনে মনে বলল, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। তুমি যে কোথায় ছিলে সেটা আমি স্পষ্ট বুঝতে পেরেছি, কিন্তু তোমাকে ধরতে পারি নাই। তখন আরিয়ান বলল, কেন তুমি চুপ হয়ে থাকলা? বুঝতে পারছি না ফারজানা। আরিয়ান তখন বলল, আমাদের মেয়ে আয়াত কোথায়? আয়াত কি ঘুমিয়ে গিয়েছে? ফারজানা তখন বলল, হ্যাঁ, সে ঘুমিয়ে গিয়েছে। এতক্ষণ বাবা বাবা বলে ডাকছিল। আমি খুবই দুঃখিত, আমার মেয়ে আয়াতকে সময় দিতে পারে না, এতটা কাজে ব্যস্ত থাকি। ফারজানা তখন আরিয়ানের মুখের ওপর একটি কিছু কথা বলতে শুরু করলো। তোমার যে কি কাজ থাকে সেটা আমি ভালো করে জানি, অন্তত এটার অজুহাত আর দিও না। তুমি এর আগে বহুত ব্যস্ত থাকার পরও আমার মেয়ে এবং আমাকে অনেক সময় দিতে। আরিয়ান কোনো কথা বলল না, চুপ হয়ে থাকলো। আরিয়ান বলল, আমার খুব ক্ষুধা লেগেছে, আমাকে খেতে দিবা? ফারজানা বলল, সব কিছু ডাইনিং টেবিলে রাখা হয়েছে, তুমি খেয়ে নাও। আরিয়ান তখন বলল, তুমি খাবে না? ফারজানা বলল, না, আমার ক্ষুধা নেই, তুমি খেয়ে নাও। এই বলে আরিয়ান খেতে রুমে গেল আর মোবাইলে যেন কার সাথে চ্যাট করা শুরু করলো। ফারজানা খুবই সন্দেহ করতে লাগলো। এই মাত্র রুমে আসলো, তারপরও মোবাইল নিয়ে পড়ে আছে। ফারজানা আর কোনো কিছু বলল না আরিয়ানকে, কারণ এই মুহূর্তে যদি কিছু বলে অনেক বড় একটা সিক্রেট হয়ে যেতে পারে। তাই সে নিজের মতন করে ঘুমিয়ে পড়ল। কিন্তু ঘুমানোর আগে আরিয়ানকে একটা কথা বলল, তুমি না অনেক ব্যস্ত, তোমার না সকালে অফিস আছে, তাহলে তুমি এত রাতে আবার মোবাইলে নিয়ে পড়ে আছো কেন? আরিয়ান তখন বলল, আমি ঘুমিয়ে যাচ্ছি, তুমি ঘুমিয়ে যাও। এই বলে ঘুমিয়ে পড়ল দুজনেই। কিন্তু ঘুম থেকে সকালে উঠেই আরিয়ানকে দেখতে পেল না ফারজানা। ফারজানা ওয়াশরুমে সব জায়গায় খুঁজল, কিন্তু পেল না। ফারজানার মনে প্রচণ্ড সন্দেহ জাগতে লাগলো। সে মনে মনে ভাবল, রাতে দেরি করে আসলো, আবার এত সকালে কোথায় যাবে? ফারজানা সাথে সাথে বুয়ার রুমের দিকে ছুটে চলল, কিন্তু বুয়ার রুমের সামনে যে কোনো শব্দ পেল না। এদিকে বুয়া সকালের নাস্তা বানিয়ে রেখে দিয়েছে। বুয়াকে ডাক দিল, কিন্তু কোনো সাড়া শব্দ পেল না তার রুম থেকে। মনে হচ্ছে বুয়া তার রুমে নাই। ফারজানা মনে মনে ভাবতে লাগলো, আমার সাথে কি হতে চলেছে, কিছু বুঝতে পারছি না। এদিকে আরিয়ানও বাসায় নেই, আবার বুয়া রুমে নাই। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে মাথাটা চক্কর দিল আর ফ্লোরে পড়ে গেল ফারজানা। পড়ে যাওয়ার পরে নিজে নিজে উঠে ফারজানা তার রুমে চলে গেল। এরই মধ্যে আবার আয়াত ঘুম থেকে উঠে পড়েছে। তখন আয়াত বলছে, আম্মু তোমাকে কেমন দেখাচ্ছে যেন, তুমি কি ঠিক আছো? তখন বলল, হ্যাঁ আম্মু, আমি ঠিক আছি। ফারজানা তখন আয়াতকে বলল, তুমি ফ্রেশ হয়ে নাও, তোমার জন্য খাবার দিচ্ছি, তোমাকে স্কুলে যেতে হবে। এরই মধ্যে আয়াত সব কিছু রেডি হয়ে খাবার টেবিলে আসলো। ফারজানা আয়াতকে খেতে দিল। আয়াত তখন বলল, আম্মু তুমি খাচ্ছ না কেন? ফারজানা তখন বলল, না আম্মু, আমি পরে খেয়ে নেব, তুমি আগে খাও। আয়াত তখন বলল, না আম্মু, তুমি আমার সাথে এই মুহূর্তে খেতে হবে। তুমি যদি না খাও তাহলে আমিও খাবো না এবং স্কুলেও যাব না। ফারজানা তখন বলল, এত পাগলামি করে না আম্মু, লক্ষ্মী মেয়েটা, তুমি খেয়ে নাও, আমি খেয়ে নেব তো। আয়াত তখন বলল, না, তোমাকে খেতে বলছি মানে তুমি খাবে। ফারজানা তখন বলল, আমি খাচ্ছি, তুমি খাও, আমার লক্ষ্মী মেয়েটা ঠিক আমার মায়ের মতন হয়েছে। যখন এ কথা বলল তখন আয়াত সাথে সাথে পাপ্পি দিল ফারজানাকে। ঠিক খাওয়া শেষ হওয়ার মুহূর্তে দেখতে পেলাম আরিয়ান রুমে চলে আসছে। আমি কিছু বলার আগেই সে বলে উঠল, আমি একটু হাঁটতে গিয়েছিলাম বাইরে, শরীরটা কেমন লাগছে এই কারণে গিয়েছিলাম। ফারজানা তখন বলল, এর আগে কখন তো তোমাকে দেখি নাই বাইরে হাঁটতে যাওয়া, হঠাৎ আজকে কেন বাইরে হাঁটতে গেলে? আরিয়ান তখন বলল, এত কথা তোমাকে বলতে পারবো না। তুমি কি নাস্তা রেডি করেছো আমার জন্য? নাস্তা রেডি করো, আমি অফিসে চলে যাব। আয়াতের আব্বু, তোমাকে আমি বলছি কিছু, তুমি সত্যি করে বলো, কেন তুমি বাইরে গিয়েছিলে, তাও আবার এত সকালে? এই তুমি আমার কথা বোঝো না? তোমাকে বলছি আমি হাঁটতে গিয়েছিলাম, তারপরও সন্দেহ করছো কেন? তুমি সন্দেহ করার কাজ করবে আর আমি সন্দেহ করব না? বাহ বাহ, সত্যি কথাটা মনে হচ্ছে বেরিয়ে আসছে। প্রথমে তুমি রেগে যাচ্ছিলে না, এখন তুমি আবার রেগে যাচ্ছ। আরিয়ানের সাথে কথা কাটাকাটি কিছুক্ষণের মধ্যে দেখছি আমাদের বুয়া তাসলিমা বাড়িতে আসলো। এবার আমার বুঝতে আর কোনো বাকি রইল না। আমি ঠিকই বুঝে নিলাম, ঠিক আরিয়ানের সাথে আমাদের কাজের বুয়া তাসলিমার গভীরভাবে সম্পর্ক চলছে।
এই কারণে দুজন বাহিরে দেখা করতে গেছিল। আরিয়ান আর কোনো কথা না বলে নাস্তা সেরে অফিসে চলে গেল। কারণ ওই সময়টা আমার মাথা প্রচণ্ড গরম হতে লাগলো। কি বলবো কিছু বুঝতে পারছি না। আমার এত সুন্দর সংসার ছিল, তা এক নিমেষেই ভেঙে চুরে একাকার হতে লাগলো। শুধু মনে মনে ভাবতে লাগলাম, একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার কিভাবে ভাঙতে পারে। এইটা হয়তোবা মানুষের মুখে শুনেছি অনেক আগে, কিন্তু আজ আমার সাথে হতে চলেছে। আমার ভেতরে কান্নাটা হয়তো কেউ দেখতে পারছে না। আমার এই কষ্টের কথাটা কাউকে বলতে পারছি না। কথায় আছে না, ঘরের কথা পরকে বলতে নেই। এতে করে নিজেরই ক্ষতি হওয়াটাই বেশি সম্ভাবনা থাকে। ওই সময় টাইমে আমাদের মেয়ে আয়াত খাবার টেবিলে খাবার খাচ্ছিল। আসলে আমার মেয়ে এগুলো দেখে অনেক ভয় পেতে লাগলো। যখন আমাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, তখন আয়াত কান্না করে দিল। এই জন্য আমি আরিয়ানকে বেশি কিছু বললাম না। ওর মতো খাবার খেতে লাগলো। এরই মধ্যে যখন আমাদের কাজের বুয়া বাড়িতে প্রবেশ করলো, তখন তাকে জিজ্ঞেস করা হলো, তুমি সকালে নাস্তা বানিয়ে কোথায় গিয়েছিলে? বুয়া তাসলিমা বলল, আমার এক বান্ধবী ফোন করলো, সে নাকি অনেক অসুস্থ, আর্জেন্ট যেতে বলল। আর আপনি ওই সময় ঘুমিয়েছিলেন, এজন্য আপনাকে বিরক্ত না করে আমি চলে গিয়েছিলাম। ভাবলাম ওইখান থেকে এসে আপনাকে বলবো। কেন ম্যাডাম, কোনো কিছু হয়েছে নাকি? স্যারের সাথে এত কথা কাটাকাটি করছিলেন মনে হচ্ছে। সব কিছু ঠিক আছে তো ম্যাডাম? আমি আবার বোকার মতো চুপ হয়ে গেলাম। তাসলিমা আমাকে কি বোঝাতে চাচ্ছেন এটা আমি বুঝতেই পারছি না। আমি বারবার বোকা হয়ে যাচ্ছি কেন? এই সামান্য কাজের মেয়ের কাছে মনে মনে নিজের কাছে নিজেই বলতে লাগলাম, এই কাজের মেয়ে তো অনেক চালাক, ওকে ধরতে পারবো কিভাবে সেটা খুঁজে পাচ্ছি না। তখনই আমি বললাম, না কিছু হয় নাই, দ্রুত দুপুরের রান্নাটা সেরে ফেলো, আমি আয়াতকে স্কুলে দিয়ে আসছি। তাসলিমা তখন বলল, আচ্ছা ম্যাডাম, আপনি এইটা নিয়ে চিন্তা কইরেন না, আপনি আসার আগেই আমি রান্না করে ফেলবো। আপনি নিশ্চিন্তে আয়াতকে স্কুলে নিয়ে যান। এরপর আমি বাসা থেকে বের হলাম। আর আয়াতের স্কুলটা একটু দূরে, যাইতে এবং আসতে অনেক সময় লাগে। আমি দ্রুত স্কুলে যাওয়ার চেষ্টা করলাম, কারণ আরিয়ান যদি আবার বাসায় চলে আসে, বুয়া যদি ফোন করে বলে ম্যাডাম আয়াতকে নিয়ে স্কুলে চলে গেছে, তুমি চলে আসো, তাহলে তো বাসা পুরো ফাঁকা। এরপরে কি হতে চলেছে? দুজন কি একসাথে ধরা পড়বে নাকি পড়বে না, তা জানতে চাইলে অপেক্ষা করুন। খুব তাড়াতাড়ি দ্বিতীয় পর্ব আসতে চলেছে।